রিয়াল মাদ্রিদ কি ফ্রান্সের মতো একটা দল হইতে যাইতেছে? ব্যাপারটা শুনতে একটু অদ্ভুত মনে হইলো, আসলে ব্যাপারটা এরকমই ফিল দিতেছে। আমরা তো সেটাই নিয়ে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। তো প্রথমত রিয়াল মাদ্রিদের যে হচ্ছে স্কোয়াডটা বা বর্তমান যে কেনা বেচা হইলো ট্রান্সফারটা, সেটা মিলে যদি স্কোয়াডটা দেখি, তারা প্রথমে ট্রান্সফার করছে কাকে? দুমফ্রিজ, কুকুরেলা, এরপর হচ্ছে ইব্রাহিম কোনাতে আসলো, বার্নার্ডো সিলভা আসলো। মোটামুটি ভালো ডিফেন্সে সলিড করছে। তো দুই ফুল ব্যাক নিছে এবং হচ্ছে পরবর্তীতে তারা ডায়মন্ডকে সাইন করাইছে এবং সে দুই পায়ে ভালো খেলতে পারে। সে বোঝাই যাচ্ছে সে যে রাইট উইং থেকে শুরু করবে। তো এখন এই জায়গায় রিয়াল মাদ্রিদের যে সাইনিংগুলো, এখানে কিন্তু কোনো মিডফিল্ডার নাই। এখন রদ্রির ব্যাপারে মোটামুটি গুঞ্জন আলাপ সব কিছুই শোনা যাচ্ছে, বাট রদ্রি আসলেও আমার কাছে, আমি স্ট্রেট বলতেছি, রদ্রি আসলেও যে মানে রিয়াল মাদ্রিদের যে প্রবলেমটা, যে ফ্রান্সের সাথে যে তুলনাটা দিলাম, সেটা যে খুব আহামরি মানে রিকভার হয়ে যাবে এরকম কিন্তু ব্যাপারটা হইতেছে না। কেন হইতেছে না? তার কারণটা হলো, ধরেন রিয়াল মাদ্রিদের বর্তমান বা মরিনহোর যে প্লেয়িং স্টাইল, সেটা কি মানে সেটা সেরকম প্লেয়িং স্টাইলটা হলো কি বল পজিশন আহামরি মরিনহো ম্যাটার করে ফুটবল খেলায় না। সে এটা খেলাবেও না, এটাই নর্মাল। সে কাউন্টার বেসড ফুটবলটা খেলায়, ট্রানজিশন বেসড, কাউন্টার বেসড, বা ধরেন স্পিডি ফুটবলটা উইং দিয়ে উড়াই দিবে, মানে তার কাজ হচ্ছে বল পাবে, স্পিড দিয়ে উড়াই দিবে গ্রাউন্ডে ফুটবল। এখন প্রথমত ফ্রান্সের দিকে যদি তাকে, যেহেতু কম্পেয়ারটা করতে হবে, তো ফ্রান্সের দিকে যদি তাকায়, ফ্রান্সের কি একই রকম স্পিডি ফুটবল আছে, দারুণ ফুটবল, দারুণ পাসিং ফুটবলটা দারুণ খেলতে পারে, মানে ফরওয়ার্ড লাইনে আর কি। তো তাদের যে প্রবলেমটা আমরা দেখতে পাইতেছিলাম হচ্ছে সেমিফাইনাল এবং হচ্ছে ফাইনাল তো না, সেমিফাইনালে আর কি। ইভেন আগের ম্যাচও দেখা গেছে প্যারাগুয়ের সাথে যখন লো ব্লক টিমের সাথে খেললো, তো ওই ম্যাচগুলোতে কি হয়েছে, ফ্রান্সের কিন্তু কোনো এরিয়ালে খুবই দুর্বল ছিল। তারা এরিয়ালে বল আসলে হেড দিতে পারতো না, এরিয়ালে তাদের কোনো ওইরকম ইম্প্রুভমেন্ট ছিল না, বা এরিয়ালে কোনো প্লেয়ারও ছিল না। তারা গ্রাউন্ড নির্ভর ফুটবল খেলছিল, মানে এটাতেই তারা খেলতেছিল। তো যখনই তাদের হচ্ছে মিডফিল্ডারের তারটাকে কাইটে দিছে কোনো টিম এসে, বা ধরেন পজিশন বেস ফুটবলটাকে যখন পারফেক্ট পজিশন বেস ফুটবলটা খেলা শুরু করছে, তারা এখন বলই পায় নাই। তো তারা আহামরি প্রেসও করে নাই যে বল নিবে এরকম সেরকম। তো তারা এই জায়গায় ধরা খেয়ে গেছে। ধরা খায় যেহেতু তারা গ্রাউন্ডে ফুটবল খেলে, তারা এরিয়ালও ধরা খাইছে এক। দ্বিতীয়ত হচ্ছে তাদের যে মিডফিল্ড, যে লিঙ্ক আপ মিডফিল্ডার, এটা কিন্তু পায় না। ওলিসে অনেকবার নিচে নামছে, বাট সে কানেক্ট করতে পারে নাই। তো আমি পার্সোনালি এখানে একটু ছোটো করে বলে রাখি, ওলিসে যদি ওই লিঙ্ক আপটা যদি ফ্রান্সের সাথে যদি করতে পারতো, বা ওই ম্যাচগুলোতে যদি নিজেরা যদি ফ্লাইরিশ করতে পারতো, তাহলে 100% আমি একটু বিশ্বাস করি মাদ্রিদ ওলিসের দিকে সবার আগে নজর দিত আফটার ওয়ার্ল্ড কাপ। বাট সেটা থেকে সরে আসছে, সেটা মাদ্রিদের স্ট্র্যাটেজি। তো যেহেতু এখন মাদ্রিদের যে স্কোয়াডটা, এই স্কোয়াডে আপনি দেখবেন লাস্ট যে 2 সিজন তাদের শিরোপা যে খরা, সেটা কাটানোর জন্য তো তারা বর্তমানে স্কোয়াডটা ঢেলে সাজাইতেছে। ইভেন মরিনোরা আনছে হচ্ছে ড্রেসিং রুম ঠান্ডা করার জন্য, সব কিছু মিলে হ্যান্ডেল করার জন্য। তো এখন এই মাদ্রিদের যে বর্তমান স্কোয়াডটা অলমোস্ট সেম টু সেম ফ্রান্সের কপি মনে হতেছে। উইং বেস ফুটবল, আপনি দেখবেন এরিয়ালে কোনো প্লেয়ার নেই। আপনি একটা প্লেয়ার দেখান যে আফটার রোনালদো, আফটার হচ্ছে করিম বেনজেমা যাওয়ার পর এরিয়ালে যে ধরেন মানে ভালো হেডার, মানে এরকম কিন্তু প্লেয়ার মাদ্রিদের স্টার্টিং 11-এ নাই। আপনি হয়তো 70-80 মিনিট পরে এর ওরে নামাইতে পারেন, সেটা আসলে কতটুকু কাজে দিবে সেটা দেখার বিষয়, দেখা যাক কী করে। তো আপনি এত টাকা দিয়ে ফুটবলার কিনতেছেন, তাদের তো আর বেঞ্চে রাখবেন না, তাই না? তো এখন দেখা যাচ্ছে ডায়মন্ডে রাইটে শুরু করলো, এমবাপ্পের আমি মাঝখানে দিলাম, বা হচ্ছে বিনি হচ্ছে লেফটে থাকলো। এখন এখানে বেলিংহাম, সে নিজেও কিন্তু একজন অ্যাটাকিং মিডফিল্ডার। এখন এখানে দেখা গেছে বেলিংহাম যদি স্টার্ট করে, এখানে ওই স্টার্ট করার কোনো সুযোগ নাই, সেটা হচ্ছে কি আদা গুলারের। তো বেঞ্চ থেকে আসবে নর্মালি, আর তাদের দুজন বালবার্দে এবং হচ্ছে চুয়ামিনি একদম ফার্স্ট চয়েস হিসেবে থাকতেছে মিডফিল্ডে, এটা কনফার্ম। তো এদের সাথে হয়তো দেখা গেছে কোনো সময় আদাগুলার আসতেও পারে, আর দেখা গেছে আবার বেলিংহাম রিস্টার্ট করলে দেখা গেছে আপনারা আবার ওই 3 জন থেকে ডায়মন্ডে, বিনি বা এমবাপ্পে থেকে কাউরে বসাতে হবে, আবার রদ্রিগোর জায়গাও নেই, সেটা অন্য ব্যাপার। আমরা যে আলাপে মূল করতেছি সেটা হচ্ছে, এখন আপনি যদি হচ্ছে উইং বেস ফুটবল খেলাবেন, কাউন্টার বেস ফুটবল, তো আপনার এখানে ধরেন মিডফিল্ড থেকে যে লিঙ্ক আপ ফুটবলটা, এটা যদি আপনার যদি ব্লক করে দেয়, আপনি কাউন্টার যদি করার সুযোগ যদি ওইভাবে না পান, আপনার অপোনেন্টের যদি হাইলাইন ডিফেন্স যদি মেনটেন করে, যদি গতবার বার্সেলোনা যেরকম করছিল, তো আপনি অফসাইড তো ঘুরে খাবেন, ওই আপনার কাউন্টার বেস ফুটবল খেলা উড়াই দেবেন, এরকম কিন্তু করতে পারবেন না। তো আপনি এটার জন্য ওই যে যতই হাইলাইন ডিফেন্স মেনটেন করুক অপোনেন্ট টিম, আপনার জন্য দরকার হচ্ছে একজন প্লেমেকার বলতে কি বল প্রোভাইডার, যে হচ্ছে আপনাকে টনি ক্রুজ, হচ্ছে মদ্রিচের মতো প্লেয়ার। এটা এই প্রোফাইলের প্লেয়ার যদি আপনি এখন বর্তমানে মার্কেটে চিন্তা করেন, আমার কাছে আমি 2 জন প্লেয়ারকে দেখতেছি যারা হচ্ছে রিয়াল মাদ্রিদের এই সিস্টেমের সাথে যদি ইমপ্রুভ করতে চায়, মানে আমি তো আসলে কোচ না, অন্য কিছু না, তো আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে ইমপ্রুভ করতে চাইলে 2 জন প্লেয়ার মাস্ট দরকার। একজন হচ্ছে এনজো ফার্নান্ডেজ, আর একজন হচ্ছে ব্রুনো গুইমারেজ, একজন ব্রাজিলের, একজন আর্জেন্টিনা। তো তারা যে প্রোফাইলের প্লেয়ার, এটা রিয়াল মাদ্রিদের সাথে একদম 100% যায়। এনজো ফার্নান্ডেজের খেলার আপনি যদি দেখেন, মানে আপনার কাছে মনে হবে যেন টনি ক্রুসের একটা কপি ভার্সন, এরকমই মনে হবে। আমার কাছে পার্সোনালি এরকম মনে হচ্ছে, আপনার কার কাছে কেমন মনে হয় সেটা তার ব্যাপার। তো
তো গুইমেরেজের খেলার মধ্যে এরকম একটা ফিল আছে, কিন্তু আপনি দেখবেন মিড মানে ডিপের থেকে বল নিয়ে দুইজন কিন্তু দারুণ বল প্রোভাইড করতে পারে এই দিক সেদিক এদিক সেদিক। এনজো তো এটার মধ্যে বেস্ট। এনজো যদি আসতো তাহলে আমার কাছে মনে হইতেছে মানে রদ্রির চেয়েও যদি এনজো ফার্নান্দেজের দিকে যদি বেশি মানে রিয়াল মাদ্রিদ যদি বেশি একটু যদি ওর দিকে নজর দিত তাহলে রিয়াল মাদ্রিদের জন্য জিনিসটা ভালো হতো মানে লং টার্মের জন্য। সো এনজোর মতো প্রোফাইলের একটা প্লেয়ার দরকার ছিল, যেটা এনজো বাদ দেন না, মানে হচ্ছে মূল কথা হচ্ছে টনি ক্রুস এবং হচ্ছে লুকা মদ্রিচ, তাদের প্রোফাইলের প্লেয়ার কিন্তু মাদ্রিদে বর্তমানে নাই। তারা যে হচ্ছে লং টাইম সান্তিয়াগো বার্নাব্যুর অনেক বিশাল সময়, এই সময়গুলো আপনি কীভাবে মানে আপনি গোলগুলো পাইতেন, আপনি কি আপনার কিন্তু দেখবেন প্রত্যেকটা গোলের পিছনে হয় টনি ক্রুসের অবদান ছিল, নাহলে হচ্ছে লুকা মদ্রিচের অবদান ছিল প্রত্যেকটা গোলের পিছনে। বলগুলা যে কুইক যে অ্যাটাক শুরু করছে, সেই অ্যাটাকের পিছনে বল সার্কুলেশন যে করছে শুরু থেকে নিচের থেকে ডিপের থেকে নেমে, সেটা 100% এই দুইজনের মধ্যে ইনভলভমেন্ট ছিল প্রত্যেকটা জায়গায়। হয়তো দুই একটা জায়গায় বাদ যাইতে পারে, বাট ওদের অবদানটাই সবচেয়ে বেশি। তো ওই জায়গাটা যতদিন পর্যন্ত মাদ্রিদ ওই জায়গাটা হচ্ছে তাদের রিকভার করতে না পারবে, মাদ্রিদ যতই হচ্ছে উইং বেস ফুটবল কিনে ফেলুক বা উইংয়ের ফুটবল কিনে বা রদ্রিগেরও আনুক, আমি আলটিমেটলি এটা মাদ্রিদকে যে শিরোপা জিতে ফেলবে অনেক টাইম লং টাইম আমি থ্রেট হিসেবে দেখতেছি না। কারণ মাদ্রিদের দরকার হচ্ছে ওই ফুটবলটা যেটা হচ্ছে মাদ্রিদের মানে আরও 2 সিজন আগে ছিল, সেই ফুটবলটা মাদ্রিদের ডিএনএতে আবার বিল্ড করা দরকার। সো মাদ্রিদের ল্যাকিংসটা আসলে ওই জায়গায় আমার পার্সোনালি ফিল হইতেছে। এখন এরিয়ালও দুর্বলতা আছে, আবার ওই লিঙ্ক আপ ফুটবলটা মিডফিল্ডে সেটা তাদের নাই। তাদের ফুল ব্যাক খুবই দুর্দান্ত, মানে সবই দুর্দান্ত, কিন্তু আপনি এটা দিয়ে তো প্রতিদিন আপনি পার পেয়ে যেতে পারবেন না। দেখা গেছে আপনার অপোনেন্ট আপনাকে ওই হাইলাইন্স ডিফেন্স মেনটেন করলো, আপনাকে পজিশন বেস ফুটবলটা খেলতেছে, আপনি কিন্তু সেদিন ওই ফ্রান্সের মতো বা আর্জেন্টিনার মতোই তাকায় থাকা লাগবে, আমি তো বল পাইতেছি না, কী করবেন? কাউন্টার অ্যাটাক করবেন বা কাউন্টার অ্যাটাক করে উড়াই দেবেন? সেটা আপনার সবসময় তো লাকে হয়তো ফেভার নাও করতে পারে। সো দেখা যাক মাদ্রিদ আসলে এই সিজনে কী করে। সব কিছু মিলে আপনাদের কি মতামত, আপনাদের কি এটা নিয়ে অভিব্যক্তি, সেটাও বলতে পারেন। ভিডিওটা একটু লং হয়ে গেছে, আশা করি এটার মধ্যে অনেকগুলো আমার ছোটো ছোটো যে ক্লুগুলো সেটা ছাড়া দেওয়ার চেষ্টা করছি। সো আপনাদের মতামতটা জানাতে পারেন। থ্যাংক ইউ।